প্রেমের নীল কাব্য লিখেছেন নওরিন কবির তৃষা। পর্ব সংখ্যা ৩২। কণ্ঠে জান্নাতুল ফিরদৌস। তপ্ত রোদ্দুরে আবৃত ধরণী, তবে আজ বাতাসে নেই কোনো সুখময় বার্তা। যা আছে তা শুধু বিষাদের ছায়া। বিদায়ের মুহূর্তে আকাশ ভারী যেন। প্রকৃতিও বুঝতে পারছে হৃদয়ের গভীরে জমে থাকা ব্যথত বিয়োগ ব্যথাগুলো। অবশেষে অশ্রুপূর্ণ নয়নে একে একে আলিঙ্গন করল সকলে। নূরজাহান বেগম চলাচলে প্রায় অক্ষম হয়ে পড়েছেন, তবুও পরিচিকার সহায়তায় সকলকে বিদায় জানাতে এসেছেন তিনি। একে একে সকলের সঙ্গে সেরে তোর কাছে এসে দাঁড়ালো। তার ললাটে দীর্ঘ এক চুমুন এঁকে দিয়ে হেসে বললেন, উহু, আর একদম কাঁদবি না। আমরা কি মারা যাচ্ছি নাকি? হ্যাঁ, বিয়ে তো করলি লুকিয়ে চুরি। আহা গো, কত স্বাদ ছিল ব্যান্ড পার্টি বাজিয়ে নিজে সতীন আনবো, তা না, সবটা বানচাল করে দিলি তোরা। যে যাই যাক, সে আশা করি না। আশাটুকু তো আর পূরণও করা যাবে না। যা, পরের বার আসার সময় আমার খেলার সাথীকে সঙ্গে নিয়ে আসিস কিন্তু। প্রথমে তার কথার মর্ম না বুঝলেও বোঝার সঙ্গে সঙ্গে লজ্জায় রক্তিম হয়ে উঠেছে তিহুর ফর্সা মুখশ্রী। তার এমন অবস্থা দেখে হেসে ওঠে উপস্থিত সব মুরব্বী। অতঃপর একে একে সকলের সঙ্গে কথা সেরে বিদায় নিচ্ছে সকলে। গাড়ি দিয়ে এগিয়ে গিয়ে উঠেছে ফারিসা। দৌড়ে এসে তিহুকে জড়িয়ে ধরল। খুব মিস করবো তোমায় বৌমনি, অনেক মিস করব। তিহু ডগর ডগর চোখে জল জমেছে, তবুও ফারিসাকে সান্ত্বনা দেওয়ার স্বরে বলল, ধুর পাগলি, আমি আবার আসবো তো। হঠাৎই সে লক্ষ্য করলো ছোট আয়রাত গুটি গুটি পায়ে ললিপপ মুখে নিয়ে দৌড়ে আসছে তার দিকে। বরাবর এনে তিহুর ওনায় আঁচল ধরে পেঁচিয়ে বলল, তুমি কি চলে যাচ্ছ তিহু বেবি? আয়রাতের কথায় ভেজা নয়নে মলিন হেসে তাকালো। তাকে কোলে তুলে নিল তিহু। তার ছোট ললাটে চুমু এঁকে দিয়ে বলল, হ্যাঁ বেবি, আমি চলে যাচ্ছি। ডোন্ট ওয়ারি জানু, খুব তাড়াতাড়ি আবার আসবো। আয়রাতের কথায় ভেজা নয়নে মলিনে হেসে কোলে তুলে নিয়েছে তিহু। তার ছোট ললাটে চুমুনে ভরিয়ে দিয়েছে। আয়রাত কিছু না বুঝেও মাথা নাড়ালো, হাসলো খানিক। একে একে সকলে থেকে বিদায় নিল তিহুরা। গাড়িতে উঠে বসলো। আগের দিনের ন্যায় অন্য দিনের ন্যায় প্রবীণদের অন্য গাড়িতে, নবীনদের আরেক গাড়িতে। তিহু নীল বরাবরের নেয় আলাদা গাড়িতে, তবে রফিন মাহা একই গাড়িতে গেল, আলাদা নয়। সঙ্গে আছে আরো অনেকে। চাইলে আজ ওই মাহার সঙ্গে অন্য গাড়িতে যেতে পারত সে, কিন্তু প্রিয়তমার মন খারাপের দরুন এরূপ যাত্রা। মুহূর্ত কয়েকের মাঝেই একটা চাপা নিস্তব্ধ শব্দে গাড়িতে চলতে শুরু করেছে। সকলের হৃদয়ের স্পন্দন ও যেন বেড়ে চলেছে এক লহমায় সাথে সাথে। প্রবীণদের গাড়িটি অগ্রবর্তী, সেটা মির্জামহলের সুপ্রশস্ত ফটক পার হয়ে প্রন্তর গতিতে প্রধান রাস্তা দিকে এগোচ্ছে। তার ঠিক পেছনে সামান্য দূরত্ব রেখে নিহিতের গাড়িগুলো সারিবদ্ধভাবে যাত্রা করছে, যাদের গাড়িগুলো অপেক্ষাকৃত দ্রুত গতিতে ধু ধু করে পিচঢালা রাস্তায় এগিয়ে চলেছে, ঠিক যেন তরুণদের বাধা হীনতার সঙ্গে দ্রুত বেগে পরপর পার হয়ে যাচ্ছে একের পর এক গাড়ির বহর। অবশেষে ছাড়লো এতক্ষণ যাবৎ অপেক্ষামিত তিহু আর নীলের গাড়িটি। নীল অত্যন্ত শান্তভাবে পেছনের সকলকে একবার দেখে নিয়ে ধীরে ধীরে এগিয়ে পরিবর্তন করলো জায়গা। পেছনের জানালার কাজ তখনও খানিকটা নামানো, ফলে আবছাভাবে দেখা যাচ্ছিল শেষ বিদায়ের জানাতে আসা মানুষগুলোর ভিড়। শেষবারের মতো তাদের উদ্দেশ্য করে হাত নেড়ে কাজটি তুলে নিল নীল। ধীরে ধীরে সবগুলো গাড়ি দিকে তাকালো। গাড়িগুলো গেট পার হয়ে বিশাল মসৃণ রাস্তায় গিয়ে মিশে গেছে। রাস্তার দুপাশের গাছপালা আর দূরে মিলতে থাকা বাড়ির আবছা ছায়াটা যেন হৃদয়ের শূন্যতারও স্পষ্ট করে তুলেছে। গাড়ি চাকার অবিরাম ঘূর্ণনের শব্দ তখন যেন দীর্ঘশ্বাসের মতোই লাগলো। গাড়ির গতি বাড়ার সঙ্গে সঙ্গে পেছনের সব দৃশ্য দ্রুত অস্পষ্ট হতে শুরু করেছে। পেছনে রয়ে গেল শুধু ফেলে আসা স্মৃতি, এক দীর্ঘ শ্বাসের ক্যানভাস। তার সামনে খোলা রাস্তায় কেবল নতুন থেকে শুরু হওয়া প্রতিশ্রুতি। এই যুগল নারী নীরবে নিভৃতে এগিয়ে চলল গন্তব্যের দিকে। গাড়ি চলছে পিচঢালা রাস্তার চওড়া মসৃণের ওপর দিয়ে। গতি বেড়েছে সামান্য। নীল অত্যন্ত শান্তভাবে গাড়ি চালাচ্ছে, হাতের কড়িগুলো স্টিয়ারিংয়ের ওপর।
আলতোভাবে রাখা, কিন্তু তার সমস্ত মনোযোগ পাশের সিটে বসা প্রিয়তমার দিকে। কাচের জানালা দিয়ে বাইরের চলমান দৃশ্য দিকে স্থির চোখে চেয়ে আছে সে। সদা চঞ্চলতায় মুখর ফর্সা তার মুখশ্রী, বিষাদের মৃদু ছায়ায় স্পষ্ট নরম সিটে তিহু হেলান দিয়ে বসেছে। নীল এতক্ষণ নীরব থাকলেও হঠাৎ গলা খাকারি দিয়ে বলল, মিসেস নুরাইন ওয়াহাজ, লুক অ্যাট মি। হঠাৎ তিহুর ধ্যান ছুটল নীলের আকস্মিক আদেশে। সে বাধ্য মেয়ের মতো ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে তাকালো নীলের দিকে। 2 মিনিট আগে যা ফেলে এসেছো, নিঃসন্দেহে সেটা তোমার সুন্দর স্মৃতি, তবে তাকে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে এই মূল্যবান ক্ষণ নষ্ট করার কোনো মানে হয় না। নীল সামান্য বিরতি নিল। তুমি ভালো যাচ্ছ? আমি একটা ইমেজে আছে। তুমি তিহু অবাক হলো, তারপর কপালটা খানিকটা কপট করে দেখিয়ে বলল, আমার মন খারাপের সাথে আপনার ইমেজের কী সম্পর্ক? আমি মন খারাপ করতেই পারি না, পারো না, কারণ তোমার মন খারাপ হওয়ার অর্থ আমি ফেল করেছি। আর ওয়াস্কার নীল কোনো বিষয়ে পরাজিত হয় না। সে স্টিয়ারিংয়ে হাত কর্যত রেখেই এক হাত দিয়ে তিহুর চিবুকে আলতো করে ধরল, নিচের দিকে ফিরিয়ে বলল, নাও লেটস ইউ শুভ অলওয়েজ ফোকাস অন মি, নো ওয়ান এলস, আন্ডারস্ট্যান্ড? তিহু ভুরু কুঞ্চন করে তাকালো, এক ঝলক শুধু। নিহিতের বাড়িতে ফিরেছে সকল নবীন পান। নিহিত থাকায় এ গাড়িতে উঠেছে রিশাদ, তবে কাকতালীয়ভাবে পাশের সিটে ছিল নীরা। রিশাদ নিহিতের সাথে গল্পে মতো থাকলেও নীরার চোখ বারংবার নিবদ্ধ হয়েছে তার দিকে। হঠাৎ কি ভেবে রিশাদ এক ঝলক তাকিয়েছিল তার দিকে। মূলত তাকিয়েছিল মূল গন্তব্য আর কত বাকি তা দেখার উদ্দেশ্যে, তবে সঙ্গে সঙ্গে নজর বিদ্ধ হলো একজোড়া চশমা মোড়ানো দৃষ্টিতে। এদিকে রিশাদ তাকানোর সঙ্গে সঙ্গে দৃষ্টি সরালো নীরা। ব্যাপারটা বোধহয় বোধগম্য হলো রিশাদের। একই জিনিস বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিল সে। মন্তব্য আসলো কথাটা জানা দিতে সরু দৃষ্টি মিলে তাকালো তখন। এদিকে রিশাদ তাকানোর সঙ্গে সঙ্গে তারও তো দৃষ্টি সরানো উচিত ছিল। অন্যদিকে রাফা নিহিতের পাশে বসে থাকলেও কোনো বাক্যবেলাপ হচ্ছে না তার সাথে। কেন জানা নেই, খুব সম্ভবত নিহিত রেগে আছে রাফার ওপর। তবে কারণটা অজ্ঞাত। জানালার কাঁচ খোলা থাকায় সামান্য রোদের রেখা এসে রাফার মুখে খেলে যাচ্ছে। বিরক্তিতে ভুরু কুঁচকে জানালা বন্ধ করতেই হাত বাড়ালো নিহিতের হাতে। মূলত নিহিত এতক্ষণ যাবৎ খেয়াল করছিল তার বিরক্তি দুজনের ক্ষেত্রে বদ্ধ করতেই, যার দরুন হাতে হাত পড়েছে শুধু। সঙ্গে সঙ্গে তড়িৎ বেগে হাত ছেড়িয়ে দিয়েছে নিহিত। রাফা ভেতরে ভেতরে ভারাক্রান্ত হলেও বাইরে তা প্রকাশ করলো না একটুও। রাউফিনের গাড়িতে রাউফিন, মাহা, আয়াজ আর নাহা। আয়াজ আর রাউফিন সামনে আর মাহা নাহা পেছনে। হঠাৎই রাউফিন লুকিং গ্লাসে মাহার দিকে তাকিয়ে আয়াজকে উদ্দেশ্য করে বলল, প্রেমে পড়েছে কবু ভাইয়া? অতঃপর তার কথায় চমকে উঠল আয়াজ। নাহা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আয়াজের দিকে। উদ্দেশ্য তার মনোভাব বোঝার। আয়াজ দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না। নাহা নিশ্চিত হলো রফিনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেঁচে গেছে রে ভাইয়া, নইলে জীবনটা তেজপাতা হয়ে যেত। হঠাৎই তার এমন কথায় মানে সকলে না বুঝলেও মাহা ঠিকই বুঝতে পেরেছে। নাহা বলল, কেন ভাইয়া এমনভাবে বলছো? মনে হচ্ছে জীবনে অনেক এক্সপিরিয়েন্স তোমার। কথাটা বলার সাথে সাথে এক ঝলক মাহার দিকে আর দৃষ্টে তাকালো সে। এক্সপিরিয়েশন দেখেই বলল, এক্সপিরিয়েন্স আছে কি নাই তা দিয়ে কোনো কথা নেই, একেবারে ফিসোফোসি এতদিনের ফিলোসোফার হয়ে যাওয়ার কথা ছিল। ফিলোসফি এতদিনে ফিলোসোফার হয়ে যাওয়ার কথা ছিল। ওমা তাই নাকি? হুরে বোন আমার। আহাগো ভাইয়া, তোমার দুঃখতে দুঃখ পেল। রফিন ঠোঁটে বাচ্চাদের মতো উল্টিয়ে নিল। কি যে করব, জীবনটাই পুরো একদম গানের মতো হয়ে গেছে। না আহা আগ্রহ নিয়ে বলল, কি গান ভাইয়া? রফিন গলা খাকারি দিয়ে কে উঠল।
তার পিড়িতে দিবানিশি থাকি আমার মন উদাসী, প্রেমে জ্বালা বড়ই জ্বালা রে, বুকের মাঝে আগুন জ্বলে নিভে না রে, জল ছিটালে কবে দিমু গলায় মালা রে। তার গানে হেসে উঠল নাহা, পরক্ষণে নিজেকে সামলাতেই বলল, ভাইয়া ওইটা তার পিড়িতে না, তোর পিড়িতে হবে। ওই হলো একটা। এমন হাসি ঠাট্টায় গাড়িটা এগিয়ে চলল সম্মুখ পানে। দিনের আলো ক্ষণিক হতে শুরু করেছে, সন্তান নিকটবর্তী গোধূলি তার প্রমাণ হিসেবে কাজ করছে। প্রত্যেকটা গাড়ি এসে ভিড় করেছে খানমহলের প্রধান ফটকের সামনে। একে একে ভেতর থেকে নেমে আসছে সকলে, শুধু নেই তিহু আর নীলের অস্তিত্ব। সামান্য চিন্তিত দেখা যাচ্ছে না তাদের। কারণ কি? একটা প্রশ্ন উত্থাপিত হলো। মির্জা সূচনা সকলকে থামিয়ে দিয়ে বললেন, ওদের আসতে একটু দেরি হবে, তোমরা দ্রুত নামো। আর মাহা রিশাদকে একই সঙ্গে নিয়ে যা, তারপর ভেতরে ঢুকবে। আমি ওদের আনতে যাচ্ছি। কেউ যেন আগে ভেতরে প্রবেশ করো না, ওরা আগে কখনো আসেনি মহলে। বলেই সদ্য থামা গাড়ি থেকে নামলো তিনি। সকলকে অপেক্ষামিত দৃষ্টিতে চেয়ে থাকতেই গম্ভীরতাপূর্ণ পদচারণের দিকে। গোধূলি রঙা আভা পশ্চিমে ঝরে পড়েছে, প্রকৃতি যেন নিজেদের বিদায় দিচ্ছে, কালের প্রস্তুতিতে ব্যস্ত। জানালার কাছের বাহিরে দূরে দিগন্তে নিবদ্ধ তিহুদৃষ্ট উন্মুক্ত দিগন্তে ভেলানে রাশি রাশি মেঘরক্তিম ঘুরে বেড়াচ্ছে। তিহু কিঞ্চিত ওই ভুরু কুঞ্চন করা পূর্বক শুধালো, কোথায় যাচ্ছেন? নীল তৎক্ষণাৎ বলল না কিছু, শুধু নিজের দক্ষ হাত জোরে স্টিয়ারিংয়ে কার্যত রেখে এগিয়ে চলল সম্মুখ পানে। কিছু দূর এগিয়ে গিয়ে হঠাৎই থামিয়ে গাড়ি বলল, নামো। নীল। তিহু গম্ভীর মুখে বলল, পারবো না। নীলভুরু কুচকে শুধিয়ে গেল। পর মুহূর্তে তার মনে পড়লে একটু আগে সে তিহুর কথায় কোনো জবাব দেয়নি। মৃদু হেসে গলা খাকারি দিয়ে বলল, তা তো বললে হবে না। তা কোলে ওঠার প্ল্যান করছো নাকি ম্যাডাম? তিহু অদ্ভুত দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে মৃদু দৃষ্টি বিনিময় করলো। সঙ্গে সঙ্গে দ্রুত গাড়ি থেকে নেমে সম্মুখে এসে দাঁড়ালো তিহু। নীল বরাবরের ন্যায় পিছু করলো তার। মাটিতে লুটো খাওয়া তিহুর ওনার আঁচল অতি সযত্নে তুলে নিল নিজের হাতে। কিছুক্ষণ এগোতেই তাদের দেখা হলো নীলের দলীয় কর্মীর সাথে। ইয়াজ, আদনান, আরুষ, আবির সবাইকে সেখানেই ছিল। তিহুকে দেখে একে একে সালাম ঠুকলো সকলে। এই একটাই সময় যখন তিহুর মাত্রাতিরিক্ত অস্বস্তিতে ভোগে। নিজের থেকে বয়সে এত বড় লোকজনের কাছে কিনা ভাবি ডাক শুনতে হয়, তাকে প্রতিনিয়ত সালাম শুনতে হয়। তবে ভালোও লাগে, তবুও অভ্যাস তো হয়নি। নেতা সাহেবের বউ বলে কথা। তারা সবাই তিহুকে সালাম দিতেই নীল ইশারায় প্রস্থান করলো। অতঃপর নীল তিহুর হাত ধরে এগিয়ে চলল সম্মুখে। মৃদু কলায় আলোক সজ্জিত স্থান। সন্ধ্যার রক্তিম আকাশের নিচে একজোড়া কপোতকপতি রক্তবর্ণ কৃষ্ণচূড়ায় ভূ আবিষ্ট ডালটার নিচে। মূলত এটি একটি পার্ক, যার কিছু অংশ নীলের মর্জি অনুযায়ী সজ্জিত হয়েছে। নীল তাকে নিয়ে এখানে এসেছে। হঠাৎই তিহু বিস্মিত কণ্ঠে বলল, এখানে কেন হঠাৎ? নীল তার কণ্ঠের জবাবে বলল, পূর্বে দেখতে পেল গাজরার ডালা হাতে একে একে তাদের দিকে ছুটে আসছে বাচ্চারা। গাজরাগুলো নীলের কাছে দিতেই প্রস্থান করলো তারা। তিহু অতপক দৃষ্টিতে তাকিয়ে রইল। পরক্ষণে নীলের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার হলো বলেন তো? ব্যাপারটা নিঃসন্দেহে বোধগম্য হয়নি তার, তবে তার প্রত্যুত্তরে কোনো মতামত ব্যক্ত করা হলো না। নীল স্বর্ণপণে তার হাতে পরিয়ে দিল বেলি ফুলের গাজরা। টিহু তখনও কপাল কুঁচকে চেয়ে রয়েছে তার দিকে। গাজরা পরানো শেষ হতে নীল বলল, আপনার সেদিনের সামান্য অভিযোগের সমাপ্তি ঘটান মাননীয়। টিহু সরু নেত্রে জোরপূর্বক তাকালো, বোঝার চেষ্টা করলো নীলের কথা। পরক্ষণে মস্তিষ্কে ধরা দিল কিছুদিন আগে কিছু কথা। টিহু সেখানেই তাকিয়ে রইল। এতদিন পর আজ হঠাৎ, তা এর কারণ কি জানতে পারবো? উইদাউট এনি রিজন। টিহু চমকে তাকালো, তারপর মুখ বাঁকিয়ে বলল, ঢঙে আর বাঁচি না। না, এমন আর একটা ভাব দেখে মনে হচ্ছে না আমি যা চাইবো তাই করবে। তার কথায় ফিসফিস হলেও কনকহর হলো নীলের। সে গম্ভীর কণ্ঠে বলল, বলেই দেখতে পারো। টিহু কিছুটা নিরুদ্যোগ ভঙ্গিতে কাঁচা পরিহিত হাতের পানে চেয়ে থেকে বলল, সেসব না হয় বাদ দিন, কি কি করতে পারবেন আমার জন্য সেটা বলুন মিস্টার পলিটিশিয়ান। মৃদু হেসে পৌরুষালী কণ্ঠে নীল বলল, এখন তো অবস্থা এমন,
যদি তুমি প্রমাণ চাও আমি সন্দেহেও তা দিয়ে দেব। হুশ, আস্তে। পাশে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ঘুমন্ত। সতর্ক মাত্রায় মিশ্রিত কণ্ঠ নীলের। ইয়েফাজ কিঞ্চিত স্মিত কণ্ঠে বলল, কিন্তু ভাই, শ্যাট আপ স্টুপিড। আর কোনো কিন্তু নয়। সে ফোন কাটতেই ইয়াজ দ্রুত কণ্ঠে বলল, ভাই ভাই, ফোন রাখবে না প্লিজ। জালাল পার্টির লোকেদের ইদানিং বেশ বাড়াবাড়ি করছে। কিছুদিন যাবৎ আমাদের দলের বহু লোককে নানাভাবে আহত করছে তারা। আলতাফ চাচার অবস্থা ভালো না, ওনার ছেলে অনেকেও আহত করা হয়েছে। নীল স্মিত কণ্ঠে বলল, হোয়াট রবিশ, এত কিছু হয়ে গিয়েছে তুই আজকে আমাকে জানাচ্ছিস? মানে ভাই, আপনার চাচা জানাতে বারণ করে দিয়েছিল। ইয়াজের কথা শোনা মাত্রই মাথাটা দপদপ করে উঠল নীলের। তার মানে এই জন্যই ওয়ালিদ খান কিছুদিন আগে তিহুর সঙ্গে দেখা করে ঢাকা ব্যাক করেছে। এক হাতে তিহুকে আগলে ধরে অপর হাতে কনিষ্ঠার মধ্যমা দিয়ে সর্বোচ্চভাবে চেপে ধরল কপাল। চিৎকার করতে গিয়েও নিজেকে সংবরণ করল নীল। হোয়াট দ্য হেল, স্টুপিড। ফোন রাখ, আই এম কামিং বলে ফোনটা কেটে দিল নীল। মাথা বিগড়ে গিয়েছে তার। এতদিনের দীর্ঘ সফরে ক্লান্ত, তার ওপর দলের লোকেদের এমন শোচনীয় খবর। সবচেয়ে বড় কথা, তার বাবা কেন এসব লুকাবে? নীল এবার গম্ভীর দৃষ্টিতে তিহুর ঘুমন্ত মুখশ্রীর পানে তাকালো। ধীরে ধীরে যানজট কমার সাথে অতি স্বর্ণপণে গাড়ি স্টার্ট দিল সে। বর্তমানের মন্তর গতিতেই চলমান গাড়ি। শহরের ব্যস্ত রাজপথে ট্রাফিক দীর্ঘ এক সারি অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে গেল সে। তার শখের বাগানে একমাত্র ফুল। কখনো সে নোংরা রাজনীতির সাথে ধরা দিতে চায় না, তাই আগে ভাগে ভাবলো গাড়ি নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক, পরে না হয় যা করার যায় ভেবেচিন্তে করা যাবে। ঘড়ি কাটে রাত 8:45। নীলের গাড়ি এসে থমকালো ঢাকা সিটি মেডিকেলের সম্মুখে। আজ প্রায় সপ্তাহখানেক এখানে ভর্তি রয়েছে আফজাল হোসেন, তাদের পার্টির অফিসের সবচেয়ে বিশ্বস্ত আর পুরাতন মানব তিনি। গাড়ি থেকে নেমে দেখতে পেল ইয়াজ আর আদনান বাইরে অপেক্ষা করছে। তারা সালাম দিতেই উত্তর দিয়ে তাদের জলদি ভেতরে প্রবেশ করল নীল। আজ সকালে জ্ঞান ফিরেছে আফজাল হোসেনের। পাশে বসে বিপর্যস্ত অনির, আফজাল হোসেনের একমাত্র পুত্র। তার অবস্থাও ভালো না। নীলকে দেখা মাত্র আফজাল হোসেন উঠে বসার চেষ্টা করলো। আতশোয়া হয়ে বসেছিলেন তিনি। নীল দ্রুত পদক্ষেপে আলতাফ হোসেনের বেডের পাশে এসে দাঁড়ালো। তার কপালে চিন্তার রেখা দৃঢ়। দীর্ঘ সফরের ক্লান্ত এখনো পুরোপুরি উপেক্ষিত নয়। আলতাফ চাচা, আপনি এভাবে উঠছেন কেন? শুয়ে থাকুন। নীলের কণ্ঠস্বরে সন্তুষ্টি, তবে সঙ্গে এক গভীর উদ্বেগ। আলতাফ হোসেন দুর্বল কণ্ঠে হাসার চেষ্টা করলেন। বাবা নীল, তুমি এসেছো? আসলে কথা শেষ করতে পারলেন না তিনি। সামান্য কথাতে রুদ্র কণ্ঠ ধরে এলো। নীল শান্ত অথচ চাপা ক্ষোভ নিয়ে বলল, আপনি শান্ত হন চাচা, কিন্তু আপনার কেন কেন ব্যাপারটা আমাকে জানালেন না? এই দলের ভিত্তি কি আপনারা একাই? আফজাল হোসেন শান্ত করে একে একে অনির মুখের দিকে তাকিয়ে সবকিছু শুনে নিল নীল। মূলত তাদের ঢাকায় না থাকার সুযোগটাই নিয়েছিল জালাল বাড়ির লোকেরা। আফজাল হোসেনের সঙ্গে কিছু কথা বলেই আদনান আর ইয়াসকে নিয়ে বেরিয়ে পড়ল নীল। রাত গভীর হচ্ছে কিঞ্চিৎ, তবে সদা ব্যস্ত বিরাজমান শহরে রাজপথের ব্যস্ততা বহল। রাস্তার বাতিগুলো জ্বলছে জমিয়ে। এই আলো আঁধারির মাঝে আবহাওয়া কেমন যেন চাপা উত্তেজনায় শীতলতা মিশ্রিত। একটা ধূসর রঙের গাড়ি হাসপাতাল থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে। নীল, ইয়াজ আর আদনান সেই গাড়ির পেছনে ডিকিতে হেলান দিয়ে দাঁড়িয়ে, মুখমণ্ডলে ক্লান্তির ছাপ। ইয়াজ আর আদনান একসঙ্গে। হঠাৎ নীল চাপা স্বরে বলল, তাহলে প্ল্যান ফাইনাল? আর কোনো ভুল যেন না হয়। ইফাজ আর আদনান একসাথে মাথা নাড়িয়ে সম্মতিসূচক। ইফাজ হঠাৎ পকেট থেকে একটা সিগারেট বের করতেই নীলের সম্মুখে ধরল। তাদের জ্ঞান সীমানায় চূড়ান অনুসারে দরুন আজ ধূমপান প্রয়োজন নীলের, তবে তাদের দীর্ঘ দিনের বিশ্বাসকে মিথ্যা প্রমাণিত করে নীল বলল, আই হেট স্মোকিং। আদনান ইফাজ চমকে উঠল, তাকালো নীলের দিকে। নিয়মিত ধূমপান করা নীলকে নিয়ে একই জটিল কথা বলছে। সমস্যা প্রায়শই তাকে টুকটাক দু একটা সিগারেট ধরাতে দেখা যায়। মূলত ধোয়াতেই সে যেন নিজের ভেতরের আশঙ্কা ঝনটা কৃত্রিম নিস্তবতায় নামিয়ে আনে। ইফাজ দ্বিধাগ্রস্ত হয়ে বলল, ভাই, আপনি তো স্ট্রেস কমাতে। মনে আছে কি হয়েছে? কিছু না। নীলের সমস্ত অথচ তীক্ষ্ণ চোয়ালে ইফাজের দিকে তাকালো। তার সম্মুখে এক স্থির নব প্রতীয়মান
ইফাজ দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, ভাই আপনি যে স্টেজ কমাতেন সেটা কি চেঞ্জ করে ফেলেছেন? নীল শান্ত অথচ তীক্ষ্ণ। এভরিথিং ইজ আ চেঞ্জ নাও। নিকোটিন এখন সেফ একটি ডিডাকশন, কিন্তু যখন লাইফে এমন একটা ওয়ান অনলি রিজন আছে যার কাছে তুই বেস্ট ভার্সন থাকার জন্য কমপ্লিকেটেড, তখন এসব সস্তা রিলেটিভ তোর কাছে আর কিছু মনে হবে না। তার এমন কথায় মুগ্ধ দৃষ্টিতে তাকালো ইফাজ, আদনান দুজনেই। আদনান বলল, আপনি ভাবিকে খুব ভালোবাসেন তাই না ভাই? তার এমন কথায় অদ্ভুত মুগ্ধভাবে হাসলো নীল। শুধু একটুখানি বলতে পারি ভালোবাসি কি না আসক্তি জানি না, শুধু এইটুকু বলতে পারি আমার অস্তিত্বের একমাত্র কারণ, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন সে। কিছুক্ষণ স্থির থাকার পর নীলের মতো গুরুগম্ভীর মানব থেকে এমন উত্তর আশা করেনি তারা। হঠাৎই নীল তাদের অবাক করে দিয়ে ফের বলল, কয়টা বাজে ইফাজ? ইফাজ বোকা দৃষ্টিতে চেয়ে হঠাৎই কণ্ঠ অগ্রসর নিয়ে বলল, 9:30 বাজে। নীল হাতে থাকা সাফত বলটা দূরে ছুড়ে দিয়ে বলল, আমায় ফিরতে হবে। বলেই সেখান থেকে প্রস্থান নিল সে। গাড়িতে উঠে তা স্টার্ট দিতেই ফের উদ্দেশ্য সতর্কমূলক কণ্ঠে বলল, যা বললাম তুই 1 ইঞ্চিও যেন নড়চড় না হয়, মাইন্ড ইট। 1 ইঞ্চিও না। ইফাজ আদনান বাধ্য ছেলে নেয় মাথা নাড়ল। নীল গাড়ি স্টার্ট করে সর্বোচ্চ বেগে এগিয়ে চলল সম্মুখ পানে। ঘড়ির কাঁটা 9:45 পেরিয়ে 46-এর ওপর স্থির হয়েছে। তিহু বেলকনিতে দাঁড়িয়ে নীলের অপেক্ষায়। সে তখন তাকে মহলে নামিয়ে বেরিয়ে গেছে, এখনো ফেরার নামগন্ধ নেই। এতক্ষণ অবশ্য সবাই ছিল। কিছুক্ষণ হয়েছে সকলে প্রস্থান করেছে নিজ নিজ কক্ষের উদ্দেশ্যে। দীর্ঘ সফরের দরুন ক্লান্ত সংকলে, তবে সন্ধ্যার কিছুটা ঘুমিয়ে নেওয়ার দরুন ক্লান্তটার পরিমাণ সামান্য কম তিহুর, বরঞ্চ তার চঞ্চল আখিজোড়া স্থবির হয়ে আছে সামনের প্রশস্ত ফটকের পানে নীলের আগমনের অপেক্ষায়। হঠাৎই গাড়ির আগমনে শ্রাবণগোচর হতে তিহুর হঠাৎ চোখি পলব ঝাপটালো। বার কয়েক ঘন অন্ধকারের মাঝেও তীব্র বেগে ছুটে আসলো ধূসর রঙের সেডান গাড়িতে। চিনতে তার ভুল হলো না। দ্রুতবেগী গাড়িটি বিশাল লোহার ফটক অতিক্রম করতেই ভেতরে প্রস্থান করলো। আঙিনায় এসে ভিড় করলো তিহু। সরু নেত্রে কিছুক্ষণ চেয়ে রইল সেদিকে। কিছুক্ষণের মধ্যে কক্ষের দরজায় এসে কড়া নাড়ল নীল। আধ খোলা থাকা সামান্য স্পর্শে খুলে গেল তা। ভেতরে তিহুকে না পেয়ে মুচকি এসে বেলকনিতে প্রবেশ করলো। এদিকে নীলকে না দেখতে পেয়ে থেকে উঁকু মারলো বেশ কয়েকবার। মাত্র আসা মানবটি হুট করে কোথায় উধাও হয়ে গেল। চোখের পলকে হারিয়ে গেল নাকি নাকি এটা তার ভ্রম ছিল? আমাকে খুঁজছেন ম্যাডাম? তিহু হঠাৎই নীলের এমন কণ্ঠে হকচকালো। দ্রুত পিছনে ঘুরে দেখতেই স্বস্তি ফিরল তার। তবে এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষায় থাকলেও আগে দেখেই গম্ভীর হলো সে। অভিমানী কণ্ঠে বলল, একদম না। বলেই নীলের পাশ কাটিয়ে যেতে উদ্যত হলো। তবে পিছন থেকে হাতটা খপ করে ধরে নিল নীল। কাছাকাছি টেনে নিয়ে বলল, মিথ্যা বলাই যায়, কিন্তু অপরপক্ষ ধরতে না পারলে। কিন্তু আমি তো ধরে ফেলেছি। তা এত বড় মিথ্যা বলার কারণ কি ম্যাডাম? কিসের মিথ্যা কথা? ঘুম আসছিল না তাই এখানে এসে দাঁড়িয়েছিলাম, নতুবা আমার সাহায্য গেছে অপেক্ষা করার জন্য। নীল বুঝলো অভিমানীর অভিমান। ঘড়ির কাঁটায় চেয়ে বলল, সবে তো রাত 9:50। এত রাত হলো কিভাবে? আমি কি আপনার মতো কৈফিয়ত চেয়েছি? ছাড়ুন আমায়। তিহু ছেঁচড়ামি মুচড়ামুচড়ি করলো। নীল তাকে আরো কাছ থেকে নিয়ে ঘনিষ্ঠ হলো। আচ্ছা নাও, বুঝেছি এটাই অনেক রাত, কিন্তু আমার কথাটা তো শোনো। তিহু স্থির হলো, ভুরু কুঁচকে বলল, বলুন কি বলবেন? দ্যাটস লাইফ লাইক মাই লেডি। বাট আমার জানা উচিত ম্যাডাম, আপনার হাজবেন্ড শুধু আপনার হাজবেন্ড নয়, একজন ব্যবসায়ী প্লাস আপনার মতে নেতা সাহেব। বাচ্চাদের ভোলানোর মতো এমন কথা তিহুর ভুরু কুঁচকালো। ছেলে ভোলানোর মতো কথা বলার দরকার নেই মিস্টার, আমি বাচ্চা নই। আচ্ছা নাও, দোষটা আমারই। এবার রাগ কমেছে ম্যাডাম? বড্ড ক্লান্ত, রুমে যাই? তিহু উৎসাহিত হেসে বলল, আপনি না হয় বিছানাতেই ঘুমান। তিহুর এমন কথায় সরু নেত্রে তার দিকে তাকালো নীল। কিঞ্চিত আশ্চর্যিত কণ্ঠে বলল, কি? তিহু বড় কঞ্চন করে বলল, বলেছি বিছানায় ঘুমাতে। এমনকি এমনিতেও জাফলংয়ে তো এটাই তো। এখন আবার নতুন করে বাংলা সিনেমার নায়কের মতো হওয়ার কিচ্ছু নেই। নীল ঘড়ি খুলতে খুলে আনমনে বলে উঠল, বউ থাকা সত্ত্বেও বিছানায় ঠিকঠাক আর বরের বিশাল সোফায় থাকলে
সবাই তো এভাবেই থাকবে। নীলের কণ্ঠস্বর একদম খাদে নামানো ছিল, যে তার এক শব্দ শুনতে পেল না তিহু। নিশ্চিত হতে ফের শুধালো, কিছু বললেন? নীল গলা খাকারিতে বলল, নাথিং। আচ্ছা দেখাও কোথাও ঘুমাবো, টায়ার্ড অনেক। তিহু দ্রুত পাশ থেকে বালিশটা মাঝে রেখে দিয়ে ডান পাশে ইশারা করে বলল, এখানে। নীল দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়লো ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর বেরিয়েই দেখলো ইতিমধ্যে তিহু ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। নীল ভেজা তাওয়াল দিয়ে জলসিক্ত চুলগুলো মুছে তাজ হ্যাঙ্গারে ঝুলিয়ে ঘুমন্ত তিহুর পানে তাকালো। খানিক মুচকে সে গেল বিছানায়। নিজের অবস্থানটাই প্রেয়সীর ডান পাশের, তার প্রেয়সীর অবস্থান বাম পাশে দেখে আনমনে মুচকে এসে বলল, পারফেক্ট পজিশন, কিন্তু অবস্থানটা বিছানার বাম পাশে না হয়ে আমার বুকের বাম পাশে হলে বেশ ভালো লাগতো। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোরের স্নিগ্ধ আলোর রেশ কেটে তপ্ত পরিবেশ মুখরিত হয়েছে পাখির কিচিরমিচির আর পাশের বাগানের নানাবিধ ফুলের মিষ্টি ঘ্রাণ। প্রবীণ সদস্যদের অবশ্য নির্বাচন নিয়ে ব্যস্ততা। নীলের ব্যস্ততা কোনো অংশে কম নয়। অফিস থেকে শুরু করে রাজনৈতিক ময়দান সবকিছুই তার দ্বিগুণ যেন চাপ। এদিকে আজ ভার্সিটি যাবে বলে ঠিক করেছে তিহু। যেহেতু মাহারিসাদ কাল এখানেই থেকেছে, তাই একসঙ্গে ভার্সিটি যাবে তারা। সকালে খাওয়া দাওয়া শেষে গাড়ির মধ্যে সদস্যদের সাথে বিদায় আলাপচারিতা শেষ করে বেরিয়েছে তিনজন। ড্রাইভার আসিফ সহ ড্রপ করে দিবে তাদের। তবে গাড়ি ওঠার মুহূর্তে কোত্থেকে জানি হাজির হলো রৌফিন। তিহুকে দেখে বলল, আরে সিস্টার, কোথাও যাবে নাকি? তিহু রিশাদ একে অন্যের দিকে দৃষ্টি বিনিময় করলো। অতঃপর রিশাদ বলল, ইয়ো ব্রো, ভার্সিটি যাব। ও তাই নাকি, চলো আমি ড্রপ করে দেই, আমিও তো ওইদিকেই যাচ্ছি। না, মাহার এমন কথা তিহু আর রিশাদ ভুরু কুচকে তাকালো। তবে রফিন তার কথায় পাত্তা দিল না। গাড়িতে উঠতে উঠতে বলল, তোমরা বসো সিস্টার, আমি সবার কথাই শুনি না। তিহু রিশাদ মুখ চেপে হাসলো। মাহা গম্ভীর দৃষ্টিতে তাকালো তার দিকে। রিশাদ গাড়ির ভেতর থেকে বলল, ওরে আয় রে নানি শাশুড়ি, এইদিকে গেলে একদিন গেলে যাবে না? তার এমনিতেও অনেক দেরি হয়ে যাচ্ছে। তার এমন সম্বোধনে রফিন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো, নানি শাশুড়ি মানে কি? ও সরি ব্রো, তোমাকে তো বলাই হয়নি, আমি ওর নাচ জামাই, ওর নাতনি, আমার 10 নম্বর। রফিনের অবাক দৃষ্টি। 10 নম্বর? হ্যাঁ 10 নম্বর। আব্বা তোমার তো সেই পাওয়ার, একটা সামলাতে হিমশিম খাচ্ছি, আর 10 নম্বর? রিশাদ একটু ভেবে ভাব নিয়ে বলল, দ্যাট ইজ ওয়াইজ। হুঁ হুঁ বলছি, তোমার কলিজায় হারবালের পাওয়ার একটু বেশি। তাদের এমন লাগামহীন কথাবার্তায় হালকা কেসে উঠল তিহু। অর্থাৎ সেও এখানে উপস্থিত। রফিন বোকা হেসে বলল, সরি। অতঃপর বাইরে দাঁড়িয়ে থাকা গম্ভীরমুখী মাহার পানে চেয়ে মনে মনে বলল, মেয়ের কাণ্ড দেখেছ? আমাকে সহ্য করতে পারে না, অথচ আমার মেয়ে পয়দা করে বন্ধুর সাথে বিয়ে দিয়ে ফেলেছে। শালার জিন্দিগি।